কিছু ফ্যাক্টরস তোমার রেসপন্সিবল আছে ইনফ্লেশন হওয়ার জন্য। ওকে, কজ অফ ইনফ্লেশন, দ্য ফ্যাক্টরস লিড টু ইনফ্লেশন। কি কারণে ইনফ্লেশনটা হচ্ছে? এক নাম্বার দেখো, ইনক্রিজ ইন মানি সাপ্লাই। এটা আমরা প্রত্যেকে জেনে গেলাম। যদি ইকোনমিতে যদি দেখা যাচ্ছে টাকার যোগান বাড়ে, অবশ্যই কি হবে, তো ইনফ্লেশন হবে। ঠিক আছে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই এটা পয়েন্ট একটা। আচ্ছা, চিপ মনিটারি পলিসি একটা বিষয় তুমি প্রথমে মাথায় রাখবে, যে ইনফ্লেশনের আমরা কারণ কি পেলাম। একটা হচ্ছে তোমার মানে কি ডিমান্ড পুল, একটা কস্ট পুশ। মানে যে কারণে মানে এই ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, এগুলো হচ্ছে ইনফ্লেশন যে কারণে, সেই কারণকে ভিত্তি করে। যদি আমরা ইনফ্লেশনের একটু ব্যাকে চলে যাই, যে ইনফ্লেশন কেন হলো? টাকার যোগান বৃদ্ধির জন্য। টাকার যোগান বাড়লে কি হয়? যখন টাকার যোগান বেড়ে যায়, অপরদিকে ভ্যালু অফ মানি ফল করে যায়। ওকে, ভ্যালু অফ মানি ফল করলে কি হবে? আমার ডিমান্ড বাড়বে। আমার ডিমান্ড বাড়লো, দেখো হায়ার ডিমান্ড, সাপ্লাই নেই, কম আছে, হায়ার ডিমান্ড লোয়ার সাপ্লাই, ফলে কি হবে তোমার? ফলে জিনিসপত্রের দাম বাড়বে, ইনফ্লেশন হয়ে যাবে। আর উল্টো হলে কি হবে? ডিফ্লেশন হবে। তাহলে দেখো এই সাপ্লাই মানি যদি আমরা, এই সাপ্লাই মানি তাহলে কি দেখতে পাচ্ছি? সাপ্লাই মানি বাড়লে কি হচ্ছে? সাপ্লাই অফ মানি এইটা বেড়ে গেলে ইনফ্লেশন হচ্ছে, এইটা বেড়ে গেলে ইনফ্লেশন হচ্ছে, তাই না? হ্যাঁ, এই হচ্ছে পয়েন্ট, একটু নোট তোমাকে মনে রাখতে হবে যে এই টাকার যোগান কি কারণে বাড়ে। তাহলে যে সমস্ত কারণে টাকার যোগান বাড়ছে সেগুলো ইনফ্লেশনের কারণ, তাই না? আমি দেখছি ইনফ্লেশন কোন টাকার যোগান বাড়লে ইনফ্লেশন হচ্ছে, আর যে সমস্ত কারণের জন্য টাকার যোগান বাড়ছে সেগুলো হচ্ছে কি তোমার ইনফ্লেশনের কারণটা। তাহলে সেগুলো কি হতে পারে? তোমার হচ্ছে চিপ মনিটারি পলিসি। চিপ মনিটারি পলিসি কি আমরা পরেই ধরবো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা পড়বো। মানে মনে রাখো, আমাদের দেশে বা যে কোনো কান্ট্রিতে মনিটারি পলিসি কার সঙ্গে যুক্ত? আমাদের দেশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অন্য কান্ট্রি সেই কান্ট্রি সেন্ট্রাল ব্যাংক, তাই না? অর্থাৎ একটা দেশের সেন্ট্রাল ব্যাংক তার আর্থিক কার্যকলাপগুলো যে পলিসিকে ভিত্তি করে তার নাম হচ্ছে মনিটারি পলিসি। আমরা আমাদের দেশে যদি আসি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসির কম্পোনেন্টস গুলো কি আছে? ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এই সবগুলো। হ্যাঁ, সিআরএসএল। দেখো যখন এই সমস্ত রেটস গুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাড়াচ্ছে, ওকে, তখন তাকে বলছি ডিয়ার মানি পলিসি। যখন কমাচ্ছে, রেটস গুলো যখন কমিয়ে দিচ্ছে, রেশিওস গুলো কমাচ্ছে, তখন তাকে বলছি চিপ মানি পলিসি। এবার তোমার দেখো যে ধরো ব্যাংক রেট তোমার কমিয়ে দিল, ব্যাংক রেট ধরো 10 থেকে 7 থেকে ধরো 5 করলো, তাহলে এখানে কোনটা নিচ্ছে? চিপ মনিটারি পলিসি নিচ্ছে। ইম্প্যাক্ট কি হবে? ব্যাংক রেটটা কি, যে সুদের হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন ব্যাংকে টাকা ধার দিচ্ছে। ধরো একটা ব্যাংক আরবিআই কাছে টাকা ধার নিত আগে 7% সুদের হারে, সেইটা নিয়ে করতো কি তোমার কনসার্ন ব্যাংক করতো কি, আমাকে তোমাকে ধরো 10%-এ দিত বা 12% দিত, সাপোজ ধরো 7 থেকে 5 হয়ে গেল। তাহলে এখন কি হচ্ছে? এখন 5% সুদের হারে আরবিআই কাছ থেকে একটা পার্টিকুলার ব্যাংক লোন পাচ্ছে, সেই টাকাটা তোমার কি করবো? আগে 12% আমাকে দিত, এখন তো কমিয়ে দেবে, এখন বলো ঠিক আছে আপনি 9% নিয়ে যান। তো দেখো যখনই ব্যাংক রেট কমাচ্ছে, অটোমেটিক কি হচ্ছে? ব্যাংকগুলোর কাছে আরো অর্থ আসছে, আর লোন নিচ্ছে, এবং সেগুলো মার্কেট কম দামে কম রেটে ছাড়তে পারছে, ফলে ইকোনমিতে কি হচ্ছে? টাকার যোগান বাড়ছে। তাহলে ব্যাংক রেট কমানো মানে কোনটা? চিপ মানি পলিসি। তাহলে চিপ মানি পলিসি গ্রহণ করলে কি হবে? এই টাকার যোগানটা কিন্তু বেড়ে যাবে, আর টাকার যোগান বাড়লে কি হবে? ইনফ্লেশন হবে। তাহলে এটা একটা কারণ। ডেফিসিট ফিনান্সিং ব্যাপারটা কি মনে রাখবে, সরকার যখন হচ্ছে যে ধরো সরকার একটা বাজেট নিচ্ছে বা খরচ করছে, দেখা গেলো 100 টাকা খরচ, 90 টাকা আয়। সরকার হিসাব করে দেখছে আমার খরচ হবে 100 টাকা, আর তোমার হচ্ছে যে আয় হবে 90 টাকা, অর্থাৎ 10 টাকা ঘাটতি। সরকার এই 10 টাকাটাকে যে ওয়েতে ফিল আপ করছে তাকে বলা হয় ডেফিসিট ফিনান্সিং। তাকে বলছি আমরা ডেফিসিট। বলে দেবো, ঠিক আছে বলছি। ধরো একটা পয়েন্ট একটু বলে দেয় এখানটা করে, এখানে আসছে আমরা একটা পাচ্ছি ডিয়ার মনিটারি পলিসি বা ডিয়ার মানি পলিসি, একটা পাচ্ছি চিপ চিপ মনিটারি পলিসি। মনে রাখবে যখন তোমার কি করছে, বিভিন্ন রেটস গুলোকে তোমার বাড়াচ্ছে তখন থেকে ডিয়ার মানি বলছি, যখন কমাচ্ছে তখন বলছে চিপ মানি পলিসি। ধরো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা পার্টিকুলার ব্যাংক, ধরো ব্যাংক রেট বলছি, ধরো আগে ছিল 7% ব্যাংক রেট, সেটা নিয়ে আমাকে তোমার করতে একটা মার্কেট, ধরো মার্কেটে সেটা ধরো 12%-এ ছাড়তো।
এখন আর 7 থেকে কমিয়ে কত 5 করলো, তাহলে কি করে 5% নিয়ে, আগে যেমন 7% নিয়ে লাভ টাভ ধরে 12% ছাড়তো, এখন ধরো 10% ছাড়ছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে ব্যাংক রেট কমানোর ফলে কি হবে, ধরো আমি যখন 12% ইন্টারেস্ট নিতাম না, এখন 10% নিতে যাচ্ছি, তাহলে ব্যাংক রেট কমলে কি হবে, এই ব্যাংকগুলো বেশি লোন নেবে এবং টাকাটা মার্কেটে ছাড়বে। হ্যাঁ, ইন্টারেস্ট তো কমে, লোকে বেশি মাত্রা নেবে, অর্থাৎ মার্কেটে টাকার যোগান বাড়বে। তাহলে ব্যাংক রেট কমানো হলো, ফলে টাকার যোগান কি হচ্ছে, আগে 12%-এ লোকে যে পরিমাণ লোন নিত, এখন 10% লোনটা বেশি নেওয়া, টাকার যোগান বাড়বে। হ্যাঁ, তাহলে ব্যাংক রেট কমানো মানে কোনটা, চিপ মানি পলিসি। তাহলে চিপ মানি পলিসি গ্রহণ করলে কি হয়, টাকার যোগানটা বাড়ে, আর টাকার যোগান বাড়লে কি হবে, টাকার যোগান বাড়লে তোমার হচ্ছে ইনফ্লেশন হয়ে যাবে। এইটাই ব্যাপারটা রূপসানা, বোঝা গেল রূপসানা? হুম। আচ্ছা, ডেফিসিট ফিনান্সিং কি? ডেফিসিট ফিনান্সিং মনে রাখবে, সরকার তোমার হচ্ছে ধরো একটা ব্যয় করছে এবং ইনকাম, এই যে আয় ব্যয় ডিফারেন্স, ধরো 100 টাকা ব্যয় করার ডিসিশন নিয়েছে, 90 টাকা উপার্জন, 10 টাকা কি হচ্ছে, ঘাটতি হচ্ছে, 10 টাকা কি হচ্ছে, ডেফিসিট হচ্ছে। এই ঘাটতিটা সরকার যে ওয়েতে ফিল আপ করে তাকে বলা হয় ডেফিসিট ফিনান্সিং। ডেফিসিট ফিনান্সিং কি করে ফিল আপ করবে, হয় লোন নেবে অথবা নতুন টাকা ছাপাবে। আচ্ছা, লোন নিক বা নতুন টাকা ছাপাক, যা করুক না কেন, আলটিমেট 10 টাকা মাত্র পকেটে নেই, আমার 90 টাকা আছে, আমি 100 খরচ করব, আমি 10 টাকা এক্সট্রা দরকার, কি করব, এক্সট্রা আমার আর্ন করব, হয় টাকা ছাপিয়ে কিংবা ধার নিয়ে। অর্থাৎ যখন এই 10 টাকা আমার নেই, আমি যখন পাচ্ছি, অর্থাৎ আমার যদি 90 টাকা ছিল, এখন 100 হয়ে গেল, অর্থাৎ আমার টাকার যোগানটা কি হলো, বাড়লো। আর টাকার যোগান বাড়লে কি হয়, সে আগের গল্প, টাকার যোগান বাড়লে কি হবে, ইনফ্লেশন ত্বরান্বিত হবে। তার ডেফিসিট ফিনান্সিং কারণ একটা, যদি সরকার যদি অতিরিক্ত মাত্রায় ডেফিসিট ফিনান্সিং ফলো করে, কি হবে, টাকার যোগান বাড়বে, টাকার যোগান বাড়লে কি হবে, ইনফ্লেশন হয়ে যাবে। হুম, হলো। আচ্ছা, আগের দিন বলেছিলাম ডিসপোজেবল ইনকামটা, বলেছিলাম ক্লাসে, ডিসপোজেবল ইনকাম বাংলায় বলছি ব্যয়যোগ্য আয়। ধরো সরকার যদি, মানে এটা মানে কোনটা মনে আছে, এর পয়েন্টটা কি ছিল, আমরা ইনকাম করছি, ইনকাম থেকে ট্যাক্স বাদ দিচ্ছি, যে অংশ পড়ে থাকে তাকে বলছি আমরা ডিসপোজেবল ইনকাম। ইনকাম থেকে ট্যাক্স বাদ দিলাম, যে অংশ পড়ে থাকে তাকে বলছি আমরা কি, তোমার ডিসপোজেবল ইনকাম বলছি। হুম, এইবার যে পয়েন্টটা মনে রাখবে, ধরো আমার ইনকাম 100 টাকা, আমি 10 টাকা ট্যাক্স দিচ্ছি, 90 টাকা আমি খরচ করতে পারছি, তো আমার ডিসপোজেবল ইনকামটা কত, ডিসপোজেবল ইনকামটা কত হচ্ছে তোমার, 90 টাকা হচ্ছে, তাই না, 90 টাকা। হ্যাঁ, এইবার দেখো, যদি আমি 90 টাকা খরচ করতে পারছি, অর্থাৎ আমার টাকার জোগান 90 টাকা আছে। ধরো আমি কি হলো, গভর্নমেন্ট ট্যাক্সটা কমিয়ে দিল, ধরো ট্যাক্স 10-এর জায়গায় 5 টাকা নিল, কত খরচ করতে পারছি, 95 টাকা খরচ করতে পারছি, 95 টাকা খরচ করতে পারছি। অর্থাৎ আমি এখন 90 টাকা খরচ করতে পারছিলাম, আমার ওই সময় যে পরিমাণ ডিমান্ড ছিল, এখন 95 আমার কাছে আছে, আমার ডিমান্ড কি হয়, বাড়বে। তাহলে অর্থাৎ ডিসপোজেবল ইনকাম কি হবে, বাড়লে কি হয়, হ্যাঁ, এটা বাড়লে কি হবে, টাকার যোগান বেড়ে যাচ্ছে। আমাকে 90 ছিল, এখন কত হচ্ছে, 95। অর্থাৎ আমার ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লো, অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লাই নেই, ফলে হায়ার ডিমান্ড লোয়ার সাপ্লাই, ইনফ্লেশন হবে। তো আমাদের নেক্সট পয়েন্টটা কি ছিল, নেক্সট পয়েন্ট তোমার ছিল যে তোমার ইনক্রিজ ইন ডিসপোজেবল ইনকাম। যদি ডিসপোজেবল ইনকামটা যদি বেড়ে যায়, অটোমেটিক কি হবে, আমার কিন্তু তোমার হচ্ছে ইনফ্লেশন ত্বরান্বিত হবে, বা ইনফ্লেশন কিন্তু বাড়বে। হুম, ইনক্রিজ ইন পাবলিক এক্সপেন্ডিচার, সরকারি ব্যয় বৃদ্ধি পেলে, যদি সরকারি ব্যয় যদি বেড়ে যায়, মনে রাখবে কিন্তু, ধরো তোমার যদি ব্যয় বাড়ে আকাশ, ধরো তোমার ব্যয় বৃদ্ধি হলো, তাহলে ইম্প্যাক্টটা কি হবে ইকোনমিতে, ইনফ্লেশন আর ডিফ্লেশন, প্রত্যেক আনসার দাও। ধরো আমি একজনের, আমার বা তোমার বা শক্তি কিংবা অন্যের সাথে ধরো ব্যয় বৃদ্ধি পেল, এর ইম্প্যাক্ট কি হবে তোমার, হ্যাঁ, ব্যয় বৃদ্ধি মানে কি, আমার ব্যয় বৃদ্ধি মানে আমার ডিমান্ড বেড়ে যাবে। হুম, ডিমান্ড বাড়ছে, অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লাই নেই, হায়ার ডিমান্ড লোয়ার সাপ্লাই, ইনফ্লেশন হবে, তাই তো। এবার আমার যেমন আমার ব্যয় বৃদ্ধি পেয়ে, যেমন আমার দ্বারা ইনফ্লেশন হচ্ছে, যদি গভর্নমেন্টের ব্যয় যদি বেড়ে যায়, অবশ্যই তার ফলে কি হবে, ইনফ্লেশন ত্বরান্বিত হবে। ধরো একটা এক্সাম্পল, তোমার বাড়ির পাশে একটা গভর্নমেন্ট বলো তোমার এলাকাতে একটা প্রজেক্ট তৈরি করবে 100 কোটি টাকা, তাহলে এই যে 100 কোটি টাকা গভর্নমেন্টে ব্যয় বৃদ্ধি পেলো, এর ফলে ইম্প্যাক্ট ইকোনমিতে কি হচ্ছে, 100 কোটি টাকার যোগান বেড়ে গেল, ওই টাকাটা মার্কেটে সার্কুলেট হবে। হুম, 100 কোটি টাকা তোমার ধরো ইকোনমিতে যোগান বেড়ে গেল,
এবার টাকার যোগান বাড়লে কি হয়? ইনফ্লেশন হয়। অর্থাৎ যদি গভর্নমেন্ট ব্যয় যদি বেড়ে যায়, অটোমেটিক আমার ইনফ্লেশন কি হবে? ত্বরান্বিত হবে। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ ব্ল্যাক মানি এটা এমন একটা ব্যাপার যার কোনো আমরা এক্সিস্টেন্স পাই না, কিন্তু ফিল করতে পারি। তাই এটা থাকলে ইকোনমিতে কি হবে? তোমার অবশ্যই ইনফ্লেশন বাড়তে শুরু করবে। আর এটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, শর্টেজ অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তুমি প্রোডাকশন করতে যাচ্ছ, ফ্যাক্টরস এর পরিমাণ কম আছে। ধরো কোনো পার্টিকুলার প্রোডাকশন প্রডিউস করতে যাচ্ছ, ফ্যাক্টর নেই বা খুব কম আছে, ফলে তোমার প্রোডাকশন কমে আসবে। কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, তাহলে হায়ার ডিমান্ড লোয়ার প্রোডাকশন, দাম বাড়বে। ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন, যেটা বলছি যে কস্ট পুশ ইনফ্লেশন। ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন, যেটা কস্ট পুশ ইনফ্লেশন, যেটা যদি আমার প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায়, যদি ইনপুট কস্ট যদি বেড়ে যায়, অটোমেটিক কি হবে? ইনফ্লেশন ত্বরান্বিত হবে। আর আর্টিফিশিয়াল ক্রাইসিস, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ একটা। আর্টিফিশিয়াল ক্রাইসিস এটা করলে কি হবে? মনে রাখবেন, যদি তোমার হচ্ছে কৃত্রিম, তোমার হচ্ছে মন্দা। অনেক সময় মার্কেটে কি হয়, যে অনেকে কি করে, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করে দেয়, একটা কৃত্রিম মন্দা সৃষ্টি করে। অটোমেটিক তোমার কি হবে? তোমার ডিমান্ড তো কমছে না, কিন্তু সাপ্লাই শর্টেজ হয়ে গেল, তাহলে হায়ার ডিমান্ড লোয়ার সাপ্লাই, ফলে জিনিসের কি হবে? দাম বাড়তে শুরু করবে। তাহলে দিজ আর দ্য কজেস, বা এই সমস্ত ফ্যাক্টরস গুলো বলতে পারি, এটা হচ্ছে রেসপন্সিবল ফ্যাক্টরস। এটা হচ্ছে রেসপন্সিবল ফ্যাক্টরস ইনফ্লেশন তোমার হচ্ছে বৃদ্ধি করার ক্ষেত্রে। আকাশ, অন্বেষা, শবনম, পদ্ধতি, মান্তু, অন্বেষা, শক্তি, রূপসানা, শাহিদ, প্রত্যেক ক্লিয়ার হলো যে কি কারণ ইনফ্লেশনটা হয়? হ্যাঁ, তাহলে এই প্রত্যেক ক্লিয়ার হয়েছে ইনফ্লেশন কেন হয়, বোঝা গেল? হুম। তাহলে এই সমস্ত কারণগুলোর জন্য ইনফ্লেশন কিন্তু ত্বরান্বিত হচ্ছে। আচ্ছা, এগুলো আমাদের, যদিও আমরা, মানে এটা অনেক বড় একটা ব্যাপার, আমরা খুব নার্সেলে মানে মেন মেন পয়েন্টস গুলো বললাম আর কি, মেন জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, যদি আমরা এইগুলো চেক করতে পারি, তাহলে এইগুলো হচ্ছে ইনফ্লেশনের কারণ। একটা জায়গা দিয়ে তোমার হচ্ছে জল চুয়াচ্ছে, তা জল চুয়ানোর কারণ কি? ওই জায়গাটার মধ্যে কিছু ছিদ্র আছে। হ্যাঁ, তা যদি কি মেজার্স ফলো করলে ওই জলটা বন্ধ হবে? ওই যে কারণে, যে জায়গাতে জলগুলো তোমার বার হচ্ছে, যদি সেটা আমরা ক্লোজ করতে পারি, জল পড়া বন্ধ হয়ে যাবে। ঠিক একই রকম ব্যাপার। তা আমার ইনফ্লেশন এই কারণের জন্য হচ্ছে, তাহলে আমরা কিছু এমন কিছু মেজার্স ফলো করব, যার ফলে কি হবে? এমন কিছু মেজার্স আমরা ফলো করবো যার ফলে কি হবে? ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। এইগুলো কন্ট্রোল করলেই হয়ে যাবে। তাহলে টাকার যোগানটা কমাবো, যেটা ইনফ্লেশন কন্ট্রোল করার উপায়টা কি? এবার আসছি আমরা, আমরা কি কি মেজার্স ফলো করলে ইনফ্লেশন কন্ট্রোল হবে, সেটা হচ্ছে বিষয়। দেখো, এখানে একটা পয়েন্ট তোমার এসো তো, এই যে এইটার জন্য রেসপন্সিবল কে বলো তো? প্রত্যেকে বলো। এই যে চিপ মনিটারি পলিসি, এর জন্য ইনফ্লেশন হলো, এর জন্য, এটার জন্য রেসপন্সিবল কে? আমার দেশ দিবে, ইন্ডিয়া দিয়ে বলো, ইন্ডিয়ার সাপেক্ষে বলো। সত্যি এর জন্য রেসপন্সিবল কে? আরবিআই। ডেফিসিট ফিনান্সিং যদি নেয়, ইনফ্লেশন যদি বাড়ে, এর জন্য রেসপন্সিবল কে? ডেফিসিট ফিনান্সিং এর জন্য রেসপন্সিবল কে? গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্ট। আচ্ছা, তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত রেসপন্সিবল ফ্যাক্টরস যিনি ইনফ্লেশনটাকে লিড করছে, তার মধ্যে কিছু দায়ী হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, কিছুর জন্য দায়ী হচ্ছে গভর্নমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই আর্টিফিশিয়াল ক্রাইসিস বা শর্টেজ অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এর জন্য গভর্নমেন্টকে বলবেন, আর কাকে কাকে রেসপন্সিবল করবেন? হ্যাঁ, শর্টেজ অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ইনক্রিজ ইন কস্ট অফ প্রোডাকশন, আর্টিফিশিয়াল ক্রাইসিস, এর জন্য গভর্নমেন্ট দায়ী না আরবিআই দায়ী না অন্য কেউ দায়ী? এই আর্টিফিশিয়াল ক্রাইসিসটা কারা করে? গভর্নমেন্ট করে না? অবশ্যই না। কি অন্বেষণ, আর্টিফিশিয়াল ক্রাইসিস কারা করবে? এর জন্য দায়ী কারা? আমি, তুমি, যারা আছি, সাধারণ লোকজন, তাই না? হুম। তাহলে একটা জায়গায় দেখা যাচ্ছে যে তিনটে গ্রুপ আছে, তারা একটা গন্ডগোল হচ্ছে, সেখানে তিনটে গ্রুপ গন্ডগোল সৃষ্টি করছে। হুম। সাপোজ অ্যান এক্সাম্পল, ইন আ পার্টিকুলার এরিয়া একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, এবং দেখা যাচ্ছে তিনটে গ্রুপ বা তিনটে ফ্যাক্টর বা তিনটে গ্রুপ ওই ক্রাইসিসটাকে লিড করছে। আমি বললাম, শক্তি, তুমি কাজ করো, ওটাকে তুমি কন্ট্রোল করো। তাহলে কি করবে? ওই তিনটে গ্রুপের জন্য তিন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করবে, তাই না? তাহলে কন্ট্রোল হয়ে যাবে।
তাহলে রিজার্ভ ব্যাংক অফ, তাহলে ওই তিনটে গ্রুপকে বললে হয় তোমরা তোমাদের যে অনুকূল সৃষ্টি হয়েছে তোমরা তোমাদের মতো স্ট্র্যাটেজি নাও, দিয়ে এটাকে অফ করে দাও। ঠিক একই রকম তিনটে আমরা তিনটে অথরিটি পাচ্ছি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট, আর একটা আমরা সাধারণ লোকজন আছি নর্মাল একটা। আমরা কি মেজার্স নেবো? আরবিআই কে বললাম ভাই দেখো তোমার কারণে ইনফ্লেশন হচ্ছে, তুমি কি মেজার্স ফলো করো। গভর্নমেন্ট আপনার জন্য ইনফ্লেশন হচ্ছে, আপনি কি মেজার্স ফলো করুন। তা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করলো? কিছু মেজার্স ফলো করলো ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে মেজার্স ফলো করে সেটা কার পার্ট? মনিটারি পলিসি। তাহলে আরবিআই কি করছে? কিছু মনিটারি মেজার্স নিচ্ছে। গভর্নমেন্ট তার আর্থিক কার্যকলাপগুলো যে পলিসি বেস করে, তার নাম হচ্ছে ফিসকাল পলিসি। গভর্নমেন্ট কি করলো? কিছু ফিসকাল মেজার্স নিল। আর এইগুলোর জন্য কি হচ্ছে? কিছু নর্মাল মেজার্স নিচ্ছে আমরা। তাহলে আমরা 3 কাইন্ডস অফ মেজার্স আমরা পেয়ে থাকি, তাই না? ইনফ্লেশন কন্ট্রোল আমরা 3 ধরনের আমরা পদক্ষেপ পাচ্ছি, একটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক, আর একটা মানে একটা মনিটারি মেজার্স, একটা ফিসকাল মেজার্স, আর একটা কিছু জেনারেল মেজার্স আমরা নিচ্ছি, তাই না? এই হচ্ছে মেইন বিষয়টা। আচ্ছা, তাহলে একটা বললাম মনিটারি মেজার্স, একটা বললাম ফিসকাল মেজার্স, আর একটা আদার মেজার্স হলো। মনিটারি মেজার্সটা কে নেয়? অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কার পার্ট? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে আমরা একটু দেখালাম রূপসানা, যে ক্রেডিট ব্যাংক রেট কমাচ্ছে, ফলে দেখা যাচ্ছে ব্যাংকের তোমার যে ক্রেডিট ক্রিয়েশন পাওয়ার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে একে কি করলো? তোমার এ কি করছে? যদি ক্রেডিটটা কন্ট্রোল করে দেয়, কি হবে? অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। এই যে জায়গাটা বললাম, এই জায়গাটা একটু দেখালাম একটু আগে, এই যে কোথায় ছবি আঁকলাম একটা, এইখানে দেখাচ্ছিলাম মনে হয়। এই যে এই যে এই যে এই যে ক্রেডিটটা ক্রিয়েট করছে, এটা কন্ট্রোল করলে কি হবে? ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে কি করলো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার মনিটারি মেজার্স নিচ্ছে। আচ্ছা, ফিসকাল মেজার্স, মনিটারি পলিসি অ্যালোন ইজ ইনক্যাপেবল অফ কন্ট্রোলিং ইনফ্লেশন। মনে রাখবে, ইনফ্লেশন শুধু একজনের জন্য, আরবিআইয়ের জন্য হয় না। আরবিআই কিছু মেজার্স, আরবিআই কিছু স্টেপের জন্য হতে পারে, গভর্নমেন্টের কিছু স্টেপের জন্য হতে পারে। তাহলে মনিটারি পলিসি একা পারবে না, সঙ্গে গভর্নমেন্টকে যোগ করতে হবে। ইট শুড বি সাপ্লিমেন্টেড বাই ফিসকাল মেজার্স হুইচ ইনক্লুড ইনক্রিজ ইন ট্যাক্স রেট। ওই যে দেখলাম না, যে ডিসপোজেবল ইনকাম, সে ট্যাক্স রেটটা কমিয়ে দিল, ধরো 10% থেকে 5% করে, অটোমেটিক তোমার 100 ইনকাম ছিল। দেখলাম এই যে এক্সাম্পল দেখালাম, এই যে 100 ইনকাম ছিল, 10 টাকা ট্যাক্স দিচ্ছিলাম, 90 টাকা খরচ করতে পারছিলাম, ট্যাক্সটা কমিয়ে 5 টাকা করলাম, আমার পকেটে পয়সা বেড়ে গেল 95, 90 95 হয়ে গেল। এরপর ইনফ্লেশন হলো। তা যদি এই যদি ট্যাক্স রেট যদি তোমার বাড়িয়ে দেয়, অটোমেটিক কি হবে? ধরো 10 থেকে 15 করে দেয়, ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে। সেটাই বলছে। হ্যাঁ, ইনক্রিজ ইন ট্যাক্স রেট, রিডাকশন। এবং যদি এই যে বললাম সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? সরকারি ব্যয় বেড়ে গেলে, এই যে বললাম সরকারি ব্যয় বেড়ে গেলে ইনফ্লেশন ত্বরান্বিত হয়। এই যে সরকারি ব্যয় যদি বেড়ে যায়, ইনফ্লেশন বাড়ে। তাহলে সরকারি ব্যয়টা কন্ট্রোল করলে কি ইনফ্লেশন কন্ট্রোল হয়ে যাবে? অর্থাৎ রিডাকশন অফ আননেসেসারি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ওই ডেফিসিট ফিনান্সিং গ্রহণ করলে ইনফ্লেশন হবে, এটা কন্ট্রোলার গিভ আপ, কমিয়ে ফেলতে হবে ডেফিসিট ফিনান্সিং। তাহলে কি হবে? কন্ট্রোল হয়ে যাবে। আচ্ছা, আদার মেজার্স, প্রাইস কন্ট্রোল করতে হবে। ইনক্রিজ ইন প্রোডাকশন, দেখা যাচ্ছে আমার যে প্রোডাকশন যদি কমে আসে, অটোমেটিক তোমার ইনফ্লেশন বাড়বে, তাহলে প্রোডাকশন বাড়াতে হবে। রেশনিং, মানে তোমার সবসময় ওয়াচ করতে হবে, রেশনিং যাচাই করতে হবে ঠিক আছে কিনা, ইকোনমির সঙ্গে অ্যাডজাস্টেবল আছে কিনা, এগুলো আদার মেজার্স। তাহলে আমরা 3 কাইন্ডস অফ মেজার্স পাচ্ছি, একটা মনিটারি মেজার্স, একটা ফিসকাল মেজার্স, আর একটা হচ্ছে আদার মেজার্স। এই 3 কাইন্ডস অফ মেজার্স ফলো করলে কি হবে? ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে চলে আসবে। আচ্ছা, এখানের বিষয় মনে রাখবে, এই যে কারণগুলো হচ্ছে রেসপন্সিবল ফ্যাক্টরস ইনফ্লেশন গ্রো করার ক্ষেত্রে। ঠিক উল্টো কারণগুলো মনে রাখবে ডিফ্লেশনের ক্ষেত্রে। যদি টাকার যোগান কমে আসে, অটোমেটিক কি ডিফ্লেশন চলে আসবে। যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চিপের জায়গায় ডিয়ার মানি নেয়, অটোমেটিক ডিফ্লেশন চলে আসবে। ডিয়ার মানি হচ্ছে উল্টোটা, ধর 10% ছিল, সেখান থেকে ব্যাংক নিয়ে আমাকে 12% দিচ্ছে, আর ব্যাংকগুলো 10 থেকে 10টা বাড়িয়ে 12 করে দিল, তখন ব্যাংক কি করবে? 12 জায়গায় 15 করবে, অটোমেটিক আমার তোমার ঋণের পরিমাণটা কি আসবে? কমে আসবে। তাই যখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেটস গুলো বাড়াচ্ছে, তখন বলছি ডিয়ার মানি পলিসি। আমি কি করলাম? আমার চিপ মানি পলিসি গ্রহণ করে ইনফ্লেশন হচ্ছে, আমি তখন কন্ট্রোলে যে কি করব? আমি তখন ডিয়ার মানি পলিসি গ্রহণ করব। আর মনে রাখবে,